নমস্কার, দেখছেন অনির্বাণের অগ্নিবাণ। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণের শুরুতে আজকে জানিয়ে প্রশ্ন করব, জানিয়ে প্রশ্ন তুলব বলে আপনাদেরকে জানিয়েছিলাম আগেই। তাহলে এ রাজ্যে হিংসা এবং সেই হিংসায় লাগাতার রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীদের ইন্ধন নিয়ে আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে কি বলেছিলেন তা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন বা মুসলিমদের ঐক্যবদ্ধভাবে ভোট দিতে বলবার জন্য নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, নিষেধাজ্ঞা জারি করেছে। কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেক্ষেত্রেও নির্বাচন কমিশন শোকজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দেন। দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি, তাকেও শোকজ করা হয়েছে হিংসায় ইন্ধন দেওয়ার মতো ভাষণ দেওয়ার অভিযোগে। রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার বিরুদ্ধে ব্যবস্থা তো আরও ভয়ানক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেনি নির্বাচন কমিশন। 48 ঘন্টার জন্য রাহুল সিনহার যে কোনো রকমের ভাষণ প্রচার কর্মসূচির উপরে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে সুমোটো অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা করে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে বিজেপির আরেক প্রার্থী শুভেন্দু অধিকারীকে। প্রশ্ন, রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীরা তাদের মতো করে ভাষণ দিচ্ছেন, নির্বাচনের জন্য তাদের কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করছেন, কিন্তু সেটা করতে গিয়ে এমন ইন্ধন দিয়ে ফেলছেন যার ফলে হিংসা ছড়াচ্ছে। আর ছড়াবো করে সেই হিংসার মধ্যে ঐতিহ্য খুঁজছেন রাজনৈতিক দলের নেতারা। এর আগে হয়েছে, পরেও হবে, এখনও হবে, এমন কথা বলছেন অনুব্রত মণ্ডল। আর মদন মিত্র অনেকটা হাড় হিম করা ভঙ্গিতে হাসতে হাসতে বলছেন বরফকুচি ছড়িয়ে দেব। শীতলকুচি থেকে বরফকুচি, হিংসা আর ইন্ধন নিয়ে রাজনৈতিক নেতানেত্রীদের লাগাতার ভাষণের একটা ছোট্ট প্রতিবেদন। সিআরপিএফ যদি গন্ডগোল করে, আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি, আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল। ভোট শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন, নেতাদের মুখে লাগাম লাগানোর নির্দেশও দিয়েছে কমিশন। খোদ তৃণমূল সুপ্রিমোকেও শোকজ করা হয়, তার প্রচারও 24 ঘন্টার জন্য জারি হয় নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধাজ্ঞা ওঠার পরেই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। ক্ষমতায় এসে শীতলকুচির ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। টোটাল বিচার হওয়া দরকার এবং যারা করেছে, যারাই দোষী হোক না কেন, তাদের শাস্তি আমরা করবই। এবং মনে রাখবেন, এখন ইলেকশন চলছে, ইলেকশনটা মিটে যাক। আমি নিজে এই কেসে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও যা যা এনকোয়ারি করার আমরা করব। কমিশনের শোকজের পরেও বদলায়নি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমে ভোটের আগে অনুব্রতর গলায় প্রকাশ্য খুনের কথা, কোনো নরমে কখনো গরমে। অনুব্রতর মুখে যখন খুনের কথা, তখনই মদন মিত্রর গলায় বরফ ছড়ানোর হুঁশিয়ার। এখনো ছেলেরা আটকে রয়েছে, ওখানে মারা হচ্ছে ধরে ধরে, আর ওরা মহিলাদের এগিয়ে দিচ্ছে, কারণ আমরা মহিলাদের গায়ে হাত দিই না। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তৎপর কমিশন। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অবস্থার যে বদল হয়নি তা কার্যত স্পষ্ট। আজ অনির্বাণের অগ্নিবাণে প্রশ্ন করব আমার সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতা নেত্রীদের এই নিয়েই। তার আগে অর্থাৎ প্রশ্ন করার আগে কাদেরকে প্রশ্ন করব, কাদের উদ্দেশ্যে ছুড়বো আমার অগ্নিবাণ, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী এই নির্বাচনে এবং কিছুক্ষণ আগেই যা রোড শোয়ের উপর হামলা হয়ে গিয়েছে পার্নো মিত্র বরানগরের প্রার্থী। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী আরএসএস এর তরফ থেকে, আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোজিৎ মণ্ডল, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায় চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক। আমি প্রত্যেকের কাছেই যাবো, কিন্তু তার আগে আজ জানিয়ে প্রশ্ন করব, জানিয়ে কথা বলবো বলে আপনাদেরকে জানিয়েছিলাম। এই ইন্ধন আর হিংসা যেভাবে পারস্পরিক গলা জড়াজড়ি করে চলেছে, তাতে এই নির্বাচন কতটা সত্যি সত্যি অহিংস হতে পারে শেষ পর্যন্ত। আমার অগ্নিবাণ এক, দুয়ারে সরকার না শিয়রে সমন। এই নির্বাচনের আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকারের প্রচার করছে, কিন্তু এই মুহূর্তে যে ভাষায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা প্রত্যেক দিন ইন্ধন ছড়াচ্ছেন, তাতে মনে হচ্ছে দুয়ারে সরকার নয়, শিয়রে সমন। বিরোধিতা করলেই শ্মশান যাত্রা। অগ্নিবাণ দুই, তৃণমূল কি সত্যিই শান্তিতে ভোট চায়? যদি চায় তাহলে প্রত্যেক দিন তৃণমূলের নেতা নেত্রীরা এই ভাষায় কেন প্ররোচনা ছড়াচ্ছে? অগ্নিবাণ তিন, তৃণমূলের খেলায় এত ফাউল কেন? খেলা হবে বলে নির্বাচন লড়তে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, খেলার মাঠে এত ফাউলের প্রয়োজন পড়ছে কেন? কোথাও কি স্পোর্টিং স্পিরিটের অভাব? অগ্নিবাণ চার, রাজ্য জুড়ে এই যে যৌতুকগৃহতার দায় কার? শুধুই কি তৃণমূল কংগ্রেসের? আমরা তো দেখলাম বিজেপির ক্ষেত্রেও দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে, শুভেন্দু অধিকারীকে সতর্ক করা হয়েছে, আর রাহুল সিনহাকে এতটাই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে 48 ঘন্টার জন্য তার উপর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। দায় এড়াতে পারে সব পক্ষ? আমি একে একে প্রত্যেকের কাছে আলোচনাতে আসবো, কিন্তু সবার প্রথমে এই মুহূর্তে চলে যাব পার্নো মিত্রর কাছে। বরানগর থেকে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্নো, যে ঘটনা আজকে আপনার রোড শো এর ক্ষেত্রে ঘটলো, আমি একজন প্রার্থী হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা করব, এই ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক ইন্ধন কোনোভাবে কাজ করেছে বলে আপনার মনে হয়? সত্যি লজ্জাজনক, কারণ আমরা পিসফুলি আজকে শেষ দিন আমাদের প্রচারে পিসফুলি প্রচার করছিলাম সবাই মিলে, আর ওরা যেটা করছে সেটা হচ্ছে মহিলাদেরকে পাত্র দিচ্ছে আমাকে অ্যাটাক করার জন্য। কারণ আমি নিজে একজন মহিলা প্রার্থী, আমার গাড়িতে একজন মহিলা ছুটে এসে উঠে এসেছে আমাকে এরকম করে করবেন বলে। বাবুর কাছে যাই। মনোজিৎ বাবু, যে ইন্ধন নিয়ে আমরা কথা বলছি আজকে, যে প্ররোচনামূলক ভাষণ নিয়ে কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন দেখুন, প্ররোচনা ছড়াচ্ছে উত্তর থেকে না দক্ষিণ থেকে সেটা প্রশ্ন নয়, তার ভিত্তিতে কেউ না কেউ কিন্তু অ্যাটাক্ট হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তারপরে কোচবিহারে দিলীপ ঘোষের কনভয় অ্যাটাক্ট হলো। আবার ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম শীতলকুচির ঘটনা ঘটে গেল, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে গিয়ে বা তাদের উপরে আক্রমণ শানাতে গিয়ে। আবার দেখুন আজকে অনুব্রত মণ্ডল বলছেন গতকাল বিকেলবেলা সব ভোটে খুন হয়, এ ভোটেও খুন হবে। মদন মিত্র বলছেন বরফকুচি ছড়িয়ে দেবো। জীবন্ত বস্তুর উপর বরফকুচি ছড়াতে হয় না। কিসের জন্য বলছেন, কি ভেবে বলছেন, স্পষ্ট। আমার প্রশ্ন, দেখুন এই করতে করতে কিন্তু পার্নো মিত্রের প্রতি হামলাটা হয়ে গেল, পার্নো মিত্রের প্রচারে হামলাটাও হয়ে গেল। এই ইন্ধনগুলো, প্ররোচনাগুলো যাদের জন্য দেওয়া হচ্ছে তারা কিন্তু সিরিয়াসলি নিচ্ছেন এবং সিরিয়াসলি হামলাটা করছেন। এরপরে অহিংস নির্বাচন সম্ভব? না, মমতাদির ইন্ধন আপনি যেটাকে বলছেন সেটা নিয়ে আমি অনেক ব্যাখ্যা করেছি। মানে মহিলারা হাতাকুর্তি নিয়ে ঘেরাও করেননি সেদিনকে। এক, দুই, আমি শুধু তথ্য, আপনি কথা শেষ করবেন মনোজিৎ বাবু, আমি শুধু মনোজিৎ বাবু, আমি শুধু একটা তথ্য অ্যাড করে দিচ্ছি, একটা তথ্য অ্যাড করে দিচ্ছি। মনোজিৎ বাবু একটা তথ্য অ্যাড করে, আপনি কনক্লুড করবেন, আপনি কনক্লুড করবেন। আমি 26 নম্বর বুথে গিয়েছিলেন, 125 নম্বর বুথের তিনি ভোটার নন, 126 নম্বর বুথে ভোটার। কি করতে গিয়েছিলেন প্রশ্ন উঠছে। এক, সেদিনকে ঘটনাতে। এক, দুই, যে 4 জন মারা গিয়েছেন খুব দুর্ভাগ্যজনকভাবে, তারা মহিলা হলেও ইকুয়ালি ব্যাপারটা দুর্ভাগ্যজনক হতো, কিন্তু আমি বলছি তারা কেউ মহিলা নন। কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনায় যারা মারা গিয়েছেন তারা কেউ মহিলা নন। অর্থাৎ মহিলারা হাতাখুন্তি নিয়ে ঘেরাও করতে গেছেন, ঘটনাটা কিন্তু এমনটা নয়। প্লিজ আপনি বলুন কি বক্তব্যটা, কি মৃত্যুর কারণ, কার্যকারণ সম্পর্কগুলো আসলে এইবার গোটা ইলেকশন পর্ব শুরু থেকে অনির্বাণ যেটা আমরা দেখেছিলাম যে একটা নির্বাচন খেলা হবে বলে যে স্লোগান দেওয়া হয়েছিল এবং তারও পাল্টা ধ্বনি, খেলা হবে, মাঠে দলবদল হচ্ছে, আলম ভার্সেস বর্মন, তার মৃতদেহ এবং কে কোন পক্ষে, এই নিয়ে রাজনীতি হচ্ছে। আমি বলছি এই পোলারাইজেশনের রাজনীতি এবং এই বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এই ইলেকশনের শুরু থেকেই। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে চোখ রাখবো, যে খবর আমরা পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে যথেষ্ট আশঙ্কামূলক। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের জন্য এবার কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই নির্বাচন কমিশনের। কতটা হিংসার আশঙ্কা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, তাদের অফিসিয়ালরা আক্রান্ত হতে পারেন, তার প্রমাণ এই নতুন সিদ্ধান্তে। 5ম দফার ভোটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হচ্ছে। পর্যবেক্ষকদের সঙ্গেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? অনির্বাণ, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে, হয়তো এটা প্রথমবার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যত অবজারভার আছে তাদের সিকিউরিটির জন্য সেন্ট্রাল ফোর্স মোতায়েন করছে। তুমি যেটা জানো যে মূলত যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয় সেটা হচ্ছে বুথের নিরাপত্তার কারণে বা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পর্যবেক্ষকদের সঙ্গে 4 জন করে, প্রতি পর্যবেক্ষক অন্তর 4 জন করে সেন্ট্রাল ফোর্সের বাহিনী মোতায়েন থাকছে এবং তারাই মূলত পর্যবেক্ষকদের সিকিউরিটি দেবে। তার একটাই কারণ যেভাবে রাজ্য জুড়ে একের পর এক হিংসার ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, যার জেরে কমিশন কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এবং সেই ক্ষেত্রে পর্যবেক্ষকদের ওপর যাতে কোনো রকম হামলা না হয় সেই বিষয়টার উপর নজর রেখে কমিশনের এমন সিদ্ধান্ত। আর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ব্রেকিং খবর, সেটা হলো 72 ঘন্টা আগে কিন্তু প্রচার বন্ধ করে দিল কমিশন এবং সেই ক্ষেত্রে কমিশন যেটা জানাচ্ছে যে নির্বাচনী যেই চারিদিকে যেই দাঙ্গা হাঙ্গামা চলছে বলা যেতে পারে, যেভাবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তার কারণে 72 ঘন্টা আগে, ইতিহাসে প্রথমবার 72 ঘন্টা আগে। ধন্যবাদ বিট্টু, ধন্যবাদ। আপাতত তোমাকে ধন্যবাদ বিট্টু।
অর্থাৎ দুটি নজিরবিহীন ঘটনা, এক 48 ঘন্টা নয় 72 ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে হিংসার আশঙ্কায় নির্বাচন কমিশনকে নিজের পর্যবেক্ষকদের সঙ্গেও একসঙ্গে জুড়ে দিতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। সুদীপ্তা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সুদীপ্তা রায়চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। সুদীপ্তা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আরো বেশি করে প্রমাণ করে দিচ্ছে যে কমিশনের নিজের তরফে কতটা আশঙ্কা রয়েছে নিজের অফিসিয়ালসদের নিয়ে। দেখুন, এইবার আপনি একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে নজিরবিহীন ঘটনা। এই ইলেকশনটাই তো নজিরবিহীন হয়ে যাচ্ছে। এই ইলেকশনে আমরা একের পর এক দেখছি যে রাজ্যের শাসক বাহিনীকে যেতে হয়েছিল সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে, কি বলতে না যে কেন্দ্রীয় বাহিনী আসবে তার সঙ্গে ভাষাগত অমিল থাকার দরুন কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট। এটা নজিরবিহীন নয় সুদীপ্তা, আমি এই জিনিস 2006 2009 আমি 2011 তো বামপন্থীদের তরফ থেকে দেখেছি, তারা একই অভিযোগ তখন করতেন, ভাষাগত সমস্যার জন্য নাকি কেন্দ্রীয় বাহিনী ডাকলে সমস্যা হতে পারে এলাকায়। এই জিনিস বামেরা যখন সরকারে ছিলেন তখন তাদের কাছ থেকেও দেখেছি। হ্যাঁ, মানে এখানে শুধু তাই নয়, টু অ্যাড টু দিস 21শে ফেব্রুয়ারি কমিশনের ফুল বেঞ্চের কাছে টিএমসি একটা গ্রুপ অফ এমপিস গিয়ে বলতে হয়েছিল যে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে বিএসএফ এর লোকেরা বলছে একটা বিশেষ সিম্বলকে ভোট দিতে, এরকম ঘটনাও কি নালিশ করতে হয়েছিল। এই ভোট অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের এই রাজ্যটিকে টু গ্র্যাব দিস স্টেট যেন তেন প্রকারেণ কেন্দ্রীয় সরকার এমন আইন আনছে বা কেন্দ্রীয় সরকার আইন আনছে বা কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে, নির্বাচন কমিশন তার জন্য 72 ঘন্টাকে প্রচার বন্ধ করে দিচ্ছে। সুদীপ্তা, নিজের অফিসিয়ালসদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিতে হচ্ছে নিরাপত্তা রক্ষার জন্য, মানে এটা কি খুব গ্রহণীয় যুক্তি বলে মনে হচ্ছে আপনার, গ্রহণযোগ্য যুক্তি বলে মনে হচ্ছে? আমি তো সে কথাটাই বলছি, সিচুয়েশনটা এত গ্রেভ হয়ে গিয়েছে এখানে। কার জন্য হলো, কার জন্য এতটা গ্রেভ হলো সিচুয়েশন, কে দায়ী সুদীপ্তা? এখানে কোনো মানুষের সিকিউরিটি নেই। কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর আমি দেবাশিস বাবুর কাছে যাই, আরএসএস এর তরফ থেকে দেবাশিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, কেন্দ্রীয় সরকারের জন্য এতটা গ্রেভ সিচুয়েশন পশ্চিমবঙ্গে, দেবাশিস বাবু? আমি একটু শান্তভাবে দুটো কথা একটু বলতে চাই, কারণ আজকে আপনাদের স্টুডিওতে কেউ নেই, সবাই বাইরে থেকে কথা বলছি, তো সেই জন্য শান্তিভাবে একটু মানে উইদাউট ইন্টারাপশন, মানে প্রায় আধ ঘন্টার উপরে সবার মন্তব্য শুনলাম, মনোজিৎ দা থেকে শুরু করে সবার। তো আমি শুধু দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন ইলেকশন কমিশনের এত কড়াকড়ি এবং এত সুব্যবস্থা, তারপরেও কি ধরনের তাণ্ডব, কি ধরনের হিংসা, কি ধরনের প্ররোচনা, কি ধরনের উচ্ছৃঙ্খলতা এই তৃণমূল। আমার আজকের শোয়ের ব্রহ্মাস্ত্রটা নিয়ে আমার আজকের শোয়ের ব্রহ্মাস্ত্র অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র নির্বাচন কমিশনের জন্য, অর্থাৎ নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কমিশনের নিষেধাজ্ঞায় এত ইন্ধন রাজ্য জুড়ে, তাতে কি জল পড়বে? গোটা রাজ্যটা তো যতুগৃহ হয়ে রয়েছে। আমি এটা নিয়ে এই ডিবেটে ফিরে আসবো। এই হিংসার রাজনীতি এখন মানুষ প্রত্যাখ্যান করবে, মানুষ এবার এখান থেকে ত্রাণ চাইছে। এদের এই কাটবানি, দুর্নীতি, তোলাবাজি আর এই ধরনের নগ্ন আপনি ভরসা রাখছেন দেবাশিস বাবু যে মানুষের হিংসা রাজনীতি প্রত্যাখ্যান করবে, সেটা নিশ্চিতভাবে নির্বাচনের ফলাফলের উপরে, কিন্তু সেটা প্রত্যাখ্যান করতে গেলেও ভোট কেন্দ্র পর্যন্ত গিয়ে ভোট দিতে হবে, আর সেই ভোটটাই শেষ পর্যন্ত অহিংস থাকবে কিনা তা নিয়ে আমার মনে হয় নির্বাচন কমিশনের মনেও ঘোরতর সংশয় রয়েছে। তাই আগে ভাগে 72 ঘন্টা আগে তাদেরকে কখনো নির্বাচনের প্রচার শেষ করতে বলতে হচ্ছে, কখনো বা নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের জন্য আলাদা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। নিঃসন্দেহে খুব ভালো বিজ্ঞাপন নয় রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা বা অবস্থা সম্পর্কে। দেবাশিস বাবুর কাছে, দেবাশিস চৌধুরী আরএসএস এর তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের এত নিষেধাজ্ঞা সত্ত্বেও, নির্বাচন কমিশনের হিংসা নিয়ে এত রকমের আশঙ্কা সত্ত্বেও এ রাজ্যের মানুষ ভয় ভীতি ছেড়ে ভোট দিতে যাবেন, কিন্তু আমার প্রশ্ন, এই নিষেধাজ্ঞাগুলো, এই আশঙ্কাগুলো তো মানুষকে আরও আশঙ্কিত করে তুলতে পারে। নির্বাচন কমিশন যদি এত আশঙ্কিত হয়, এত নিষেধাজ্ঞা তাকে বলবৎ করতে হয়, তাহলে আমি ভোট দিতে যাব কোন ভরসায়?
না না না, দেখুন এখন এমন একটা পরিস্থিতি হয়েছে পশ্চিমবাংলায় যেখানে সত্যি কথা বলতে কি বাঙালির আর পশ্চিমবাংলার নাগরিকদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। মানুষ একদম পুরো জানে যে যদি এই নক্কারজনক সরকার যদি আরেকবার ফিরে আসে তাহলে মানুষজনকে ঘর থেকে উৎখাত করবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে, এখানে কেউ বলছে না যে কাকে ভোট দিতে হবে, না না নিরাপত্তা বাহিনী বলছে, না কেন্দ্র বাহিনী বলছে, কেউ বলছে না কাকে ভোট দিতে হবে। এদের কাজ ছিল যে মানুষ ভোট না দিতে পারে। এরা পঞ্চায়েত ইলেকশনে সেটা করে দেখিয়েছে, আর প্রত্যেকটা ভোট এরা বাতিল করেছে। গণতান্ত্রিক অধিকার এরা মানুষের ছিনিয়ে নিয়েছে। মানুষ সেই গণতান্ত্রিক অধিকারটা ফিরে পেতে চায়, এর জন্য মানুষ নিজের লড়াই নিজে করবে। মানুষকে সত্যি এবার এই দেবাশিস বাবু, মানুষ নিজের লড়াই নিজে করলে সত্যি কিছু বলার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের সেই লড়াইতে যেভাবে হিংসার ইন্ধন আসছে সেটা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হিংসার ইন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল বা মদন মিত্রদের কথা এসে থাকে, তাহলে বিজেপির তরফ থেকেও কিন্তু ইন্ধনের অভাব নেই। হিংসার ইন্ধন যারা যোগান দিচ্ছে তারা প্রকাশ্যে প্রার্থীদের মারছে, তারা প্রকাশ্যে হামলা করছে, তারা কেন্দ্রীয় বাহিনীর উপরে চড়া হচ্ছে। অজিত বাবু, আমি নিশ্চিতভাবে বিজেপির প্রসঙ্গে দেবাশিস বাবুকে জিজ্ঞাসা করেছি, তৃণমূলের প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে হিংসা ইন্ধনের প্রশ্ন আসছে, নিশ্চিতভাবে বিজেপির তরফ থেকে দেওয়া হোক, তৃণমূলের তরফ থেকে দেওয়া হোক, অন্য কোনো দলের পক্ষ থেকে দেওয়া হোক, সমান অপরাধ। কিন্তু রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তার ক্ষেত্রে কি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রত্যাশা আমরা রাখতে পারি না, যেহেতু তারা শাসক দল? অনুব্রত মণ্ডল এখনও যেভাবে হিংসার ঐতিহ্যে বিশ্বাস রাখার মতো করে বলছেন সব নির্বাচনেই খুন হয়, নির্বাচনে খুন হবে, এরপরে সাধারণ মানুষের মনে বিশ্বাস থাকবে? বীরভূমের ইলেকশন হয়নি, আশপাশে হয়েছে, কোথাও আমরা দেখিনি হিংসা হয়েছে। অনুব্রত মণ্ডল যে বলেছেন ইলেকশন কমিশন শোকজ করেছে, উনি তার উত্তর দেবেন। কিন্তু হিংসার সাথে বিজেপি দলের যে একেবারে নারীর যোগ, সেটা ইতিহাসগতভাবে প্রমাণিত। আনন্দ বর্মনকে তো আমরা দেখে মনোজিৎ বাবু, আনন্দ বর্মনকে তো বিজেপি খুন করেনি, আমি জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে। 2014 পরেও দেখেছি, সাধ্বী প্রজ্ঞাও দেখেছি। আনন্দ বর্মনকে কে খুন করেছে সেটাই তো আমরা জানি না। দুষ্কৃতীরা খুন করেছে এইটুকু আমরা জানি, একেবারেই গুন্ডারা খুন করেছে। কিন্তু পুলিশের পোশাক পরে আমাদের টাকায় আমাদের গুলি যারা চালালো সিআরপিএফ, তারা তার থেকে বেশি বড় গুন্ডারে কোনো কথা বলেনি, কারোর মাঝখানে কথা বলেনি। এটা আমাদের সংস্কৃতি, তৃণমূলের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। টিভি ডিবেট গুলোতে সেটা প্রমাণিত হয়। আর যারা উল্টো দিক থেকে আসে মনোজিৎ বাবু, খুনের ঐতিহ্যে দেবাশিস বাবু, মনোজিৎ বাবু, খুনের ঐতিহ্যে বিশ্বাস করাটাও কি বাংলার সংস্কৃতি? আচ্ছা, অনিন্দ বাবু আছেন আমার সঙ্গে বিজেপির তরফ থেকে। অনিন্দ বাবু বিজেপির তরফ থেকে অনিন্দ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। অনিন্দ বাবু, যে কোনো কারণে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। অনিন্দ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই খুনের ঐতিহ্যে বিশ্বাস করাটা এটাও কি বাংলার নির্বাচনের সংস্কৃতি? আমি অনিন্দ বাবুর কথা শুনতে চাই, প্লিজ অনিন্দ বাবু। আমি বলছি যে বিশেষ করে যে রাজনৈতিক দলটির কথা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, এই রাজনৈতিক দলটির কোনো আইডিওলজি নেই। কারণ আইডিওলজি থাকলে পরে ফাইটটা আইডিওলজির সাথে আরেকটা আইডিওলজির হয়। এখানে এই রাজনৈতিক দলটি একটা মার্জিনালাইজ ক্লাস তৈরি করেছে, একটা কিছু মানুষ তৈরি করেছে পশ্চিমবঙ্গের গত 10 বছর ধরে, যাদেরকে একটা অসহায় দিকে ঠেলে দিয়েছে। আজকে শুধুমাত্র তাদের ভেতর ওই আগুনে ঘি ঢালার মতন করে ইন্ধন দিচ্ছে এবং এই রায়তটা লাগাচ্ছেন। বেসিক্যালি আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, একটা প্রথমত অসুবিধার দিক হচ্ছে যে যেই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ে দাঁড়িয়ে সেই সময়ের ঘটনাকে বিশ্লেষণ করাটা একটু কঠিন। একটা অবজেক্টিভ ডিস্টেন্স হলে পরে, যখন আমরা এখন খুব অনায়াসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটাকে বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের খুব সচেতন থাকতে হবে। যে কোনো ঘটনা সম্পর্কে যখনই আমরা বিশ্লেষণ দেবো, যখনই আমাদের পয়েন্ট অফ ভিউ জানাবো, সেটা কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমি বললাম যে আজকে মানুষ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা হেজিমনি ছিল, অর্থাৎ মানুষ আনন্দে তার কথা শুনতেন। এখন আর সেই হেজিমনিটা নেই, কারণ তিনি গ্রাউন্ড থেকে অর্থাৎ মানুষ থেকে নিজেকে অনেকটা দূরে বিচ্ছিন্ন করে ফেলেছেন আর কি। কিন্তু এই হিংসার দায়কে কেউ এড়াতে পারেন? অনিন্দ, এই হিংসার দায়কে কেউ এড়াতে পারেন? রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রত্যেকে কি নিজের মতো করে ইন্ধন দিচ্ছেন না? চেষ্টা করছে টিএমসি, and that is all about. হ্যালো অনিন্দবাবু, রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রত্যেকে কি নিজের মতো করে ইন্ধন দিচ্ছেন না? কেউ কি এড়াতে পারেন হিংসার দায়? না,
না না না, ইন্ধন দেওয়ার জায়গাটা কিন্তু তৈরি করেছে গত 10 বছর ধরে ধীরে ধীরে। এরা কিন্তু চাইলেও দিতে পারবে না, কারণ এদেশে ইনফ্রাস্ট্রাকচার বেশ, নেই। 10 বছরের- সিপিএম এর না বিজেপির হাতে মেশিনারিজ নেই, সিপিএম এর হাতে মেশিনারিজ নেই। 10 বছরের শাসনের উপরে দায়। লোকজনও নেই। আমি আপাতত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেবাশিস চৌধুরী, মনোজিৎ মণ্ডল। এটা CPM